স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রাইমারি এডুকেশন চ্যানেলে। IPEMIS সিস্টেমে সুমারি তথ্য হালনাগাদ করা অর্থাৎ APSC ফর্ম পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি একটু সময় সাপেক্ষও বটে। তো সহজে কিভাবে আমরা এই সুমারি তথ্য হালনাগাদ করতে পারি তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সাইন ইন করব। প্রধান শিক্ষকের আইডি থেকে সাইন ইন করার পর যে পেজটি হাজির হবে এটি সেই পেজ, এটা ড্যাশবোর্ড শো করছে। তো এই ড্যাশবোর্ড এর নিচে দেখেন কয়েকটি অপশন আছে বা মেনু আছে, আমরা দেখতে পাচ্ছি আবেদনের তালিকা, শিক্ষক ব্যবস্থাপনা, বিদ্যালয়ের তথ্য, প্রোফাইল আপডেট, শিক্ষার্থীর সারাংশ, বার্ষিক সুমারি, বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ। তো আমরা এখানে এই বার্ষিক সুমারি বিষয়ে আজ আলোচনা করব। আপনার পাশে দেখতে পাচ্ছেন বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি APSC 2022 শুরু হয়েছে। আপনি যে সালেটায় হালনাগাদ করুন না কেন সেখানে এইখানে সেই সালটি শো করবে এবং এখানে টাইমলাইন দেওয়া আছে। তো আমাদের প্রথম কথা হচ্ছে এই সুমারি লিঙ্কে কোনখান থেকে প্রবেশ করতে হবে। তো এখানে লেখার পরে দেখেন আপনি এখনও আপনার স্কুলের সুমারি তথ্য জমা দিতে পারেননি। জমা দিতে এখানে ক্লিক করুন, এই যে বার্ষিক সুমারি জমা দিন, এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা বাম পাশের মেনু থেকে এই যে বার্ষিক সুমারি এখানেও ক্লিক করতে পারেন। তো বার্ষিক সুমারিতে ক্লিক করার পর এখানে আসছে সুমারি আবেদনের ফর্ম, অনুমোদিত সুমারি সমূহ। তো সুমারি আবেদনের ফর্মটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, যে ফর্মটি এসেছে এটাই হচ্ছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয়ের সুমারি APSC। তো আমরা একটু ব্যাকে গিয়ে দেখি আবার ড্যাশবোর্ডে। এরপর আমরা এই যে এখান থেকে ক্লিক করতে পারি বার্ষিক সুমারি জমা দিন। তো এক্ষেত্রেও দেখছি একই রকমের পেজ হাজির হয়েছে। আপনারা এখানে একটা তারিখ দেখতে পাচ্ছেন, সর্বশেষ যেদিন হালনাগাদ করেছেন সেই তারিখটা এখানে শো করবে। তো আমি আজ ওপেন করে কিছুটা সংশোধন করার চেষ্টা করেছিলাম, এই কারণে এখানে আজকে তারিখটা শো করছে। এখানে দেখেন বিদ্যালয়ের তথ্য, এখানে অনেকগুলো কার্ড আছে, বিদ্যালয়ের নাম ও ঠিকানা, বিদ্যালয়ের মৌলিক তথ্য, বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জাম আদি, বিদ্যালয়ের পাঠদানকৃত শ্রেণীর তথ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য, বিদ্যালয়ের ভূমির তথ্য, বিদ্যালয়ের ভবনের তথ্য, বিদ্যালয়ের কক্ষের তথ্য, বিদ্যালয়ের ওয়াশ ব্লক ব্যবস্থার তথ্য, বিদ্যালয়ের পানীয় জলের ব্যবস্থার তথ্য, বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার তথ্য, আসবাবপত্রের তথ্য। এরপর আসছে বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি, মাল্টিমিডিয়া ও অন্যান্য তথ্য। এরপর ICT সরঞ্জামের তথ্য, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ SMC, সামাজিক উদ্বুদ্ধকরণ সভা ও PTA সংক্রান্ত তথ্য, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধাসমূহ, COVID-19 কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব, অভর্তিকৃত এবং ঝরে পড়া শিশুর তথ্য। তো আমরা বিদ্যালয়ের তথ্যে দেখতে পাচ্ছি মোট 20টা কার্ড আছে বা 20টা ট্যাব আছে। এরপর শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য, তো শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্যে মোট 6টি কার্ড আছে 6টা শ্রেণীর জন্য। এরপরে শিক্ষক শিক্ষিকার তথ্যে 3টা কার্ড আছে বা 3টা ট্যাব আছে, মোট 6, 3, 9 এবং 20 29টি ট্যাব আছে, অর্থাৎ 29টি পোর্শনে আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করি। তো প্রথমত বিদ্যালয়ের নাম ও ঠিকানা আমরা ক্লিক করলাম। এক্ষেত্রে বিদ্যালয়ের নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য এগুলো অটোমেটিক্যালি চলে আসছে, অর্থাৎ এখানে পরিবর্তন করার অপশন নাই। তো আমরা পরবর্তী সেকশনে যাই, তাহলে পরবর্তী কার্ডটি আসবে। এখানে বিদ্যালয়ের মৌলিক তথ্য, এটা অবশ্যই আপনাকে রেজিস্টার বা বিভিন্ন ডকুমেন্টস দেখে কাজ করতে হবে। এই যে এটি পরিবর্তন করা ছিল তাই সদ্য প্রবর্তিত। তো একটা বিষয় অবশ্য খেয়াল রাখতে হবে, লাল তারকা স্টার চিহ্নিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, যেমন ভৌগোলিক অবস্থান, বিদ্যালয়ের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, এগুলো ডিফল্ট দেওয়া আছে। প্রাথমিক বিদ্যালয় এই ব্যবস্থাপনার ক্ষেত্রে APSC ফর্ম যেখানে ফিল আপ করেছিলাম, তো সেইখানের যে তথ্যগুলো সেইগুলো স্বয়ংক্রিয় এখানে চলে এসেছে। এর আশ্রয় কেন্দ্র কাম বিদ্যালয় হিসেবে নির্মিত কিনা, এরকম অনেকগুলো তথ্য আছে। যে ম্যান্ডেটরি ফিল্ড বিদ্যালয়ে মোট শিফটের সংখ্যা, জানি শিফট 2 শিফটে চলে বিদ্যালয়টি। এরপরে সহশিক্ষা কার্যক্রম, এটা নির্বাচন করতে হবে, অবশ্য বিদ্যমান আছে। তো প্রত্যেকটা স্টার চিহ্নিত ম্যান্ডেটরি ফিল্ডগুলো অবশ্যই
ফিল আউট করতে হবে। এরপরে এই যে পাঠদানের মাধ্যম, এখানে একটু খেয়াল রাখবেন, এখানে সবগুলোই টিক চিহ্ন দেওয়া যাবে। তবে আপনার যদি শুধু বাংলা মাধ্যম হয় তাহলে বাংলা মাধ্যমটি রেখে বাদবাকিগুলো এই চেক বক্সটা ব্ল্যাঙ্ক করে দিতে হবে। আর এই বাংলা মাধ্যম, বাংলা মিডিয়াম এখানে যেহেতু লেখা আছে, এইটা দিয়ে আমরা সেভ করলে পরবর্তীতে আর ইংরেজি ভাষণের তথ্যগুলো আসবে না, সেই তথ্যগুলো আমাদেরকে ফিল আউট করতে হবে না। একই ক্যাম্পাসে একাধিক স্কুল কিনা এগুলো নির্বাচন করতে হবে। যাই হোক, আমি কয়েকটি কাজ করলাম। এরপর প্রত্যেকটি তথ্যই খুব সতর্কতার সাথে ফিল আউট করতে হবে, বিশেষ করে বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এটা অবশ্যই চেক বই দেখে আপনি লিখবেন। তো এরপরে যে বিভিন্ন ইনোভেশনের তথ্য দেওয়া আছে, এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেকশন দিতে হবে। ড্রপ ডাউন থেকে সিলেকশন দিলে এটা সিলেক্ট হবে অটো। তো এরপর এই তথ্যগুলো দেওয়ার পর আমরা এখানে এই যে ড্রাফট করুন একটা শব্দ আছে, পূর্ববর্তী সেকশন আছে, পরবর্তী সেকশন আছে। আমি যদি ড্রাফট করুন ক্লিক করি তাহলে আমি যে তথ্যগুলো দিয়েছি ওটা সেভ হয়ে থাকবে আমাদের সিস্টেমে। আমি আবার ওই তথ্য প্রবেশ করতে পারবো। তো যে তথ্যটা দিয়েছিলাম সেটি অবশ্যই সেভ হয়ে গেছে। যেমন আমি দিয়েছিলাম মোট শিফটের সংখ্যা 2, এটা অটোমেটিক্যালি আছে, সেভ হয়ে গেছে যেহেতু ড্রাফটে আমি ক্লিক করেছি। বঙ্গবন্ধু কর্নার আমি সদ্য পরিবর্তিত এখন দিয়েছিলাম আছে, এটি সেভ আছে। জাস্ট একটা চেক করলাম। এরপরে আমরা পূর্ববর্তী সেকশনে গেলে তার আগের প্রথম কার্ডে চলে যাবে, অর্থাৎ তার পূর্বের কার্ডে চলে যাবে বা পূর্বের ট্যাবে চলে যাবে, যে 29টি ট্যাবের কথা উল্লেখ করেছি। এরপরে এই কাজটি হয়ে গেলে আমার পরবর্তী সেকশনে ক্লিক করতে হবে। পরবর্তী সেকশনে ক্লিক করার পর যে তথ্যগুলো আসবে, এটা না বোঝার তেমন কিছু নাই। যদি বোঝার থাকে আপনারা স্পেসিফিক আলাদা আলাদা ট্যাব পূরণ করতে গিয়ে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টসে নক করবেন, আমি সহযোগিতা করার চেষ্টা করব। তো এরপরে এরকম পরবর্তীতে যেতে হবে। তো আমি পরবর্তীতে গেলাম। এখানে শ্রেণী উল্লেখ করবেন। এখানে একটি বিষয় দেখার আছে, তা হচ্ছে বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণীর তথ্য। এখানে বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণীর তথ্য প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী। আমি যদি ষষ্ঠ শ্রেণীও দিই, এখানে ষষ্ঠ শ্রেণী দিলে এটা কি হবে, ড্রাফট করলাম। এরপরে আমরা কার্ড সংখ্যা দেখি। শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণী ভিত্তিক তথ্য প্রাক প্রাথমিক, এখানে 6টি কার্ড ছিল। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীটা যুক্ত হয়েছে। তো আমি শ্রেণীটা আবার বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণীর তথ্য আবার ঠিক করি। এটা হচ্ছে চেক বক্স উঠিয়ে দিলাম ষষ্ঠ শ্রেণী থেকে। এরপরে আবার ড্রাফট করুনে ক্লিক করলাম। তাহলে দেখি শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণী ভিত্তিক তথ্যে আবার 6টি ট্যাব আছে, অর্থাৎ 6টি কার্ড আছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে অবশ্যই একটি কাজের সঙ্গে আরেকটি কাজের লিঙ্ক আছে, অর্থাৎ একটি কার্ডের কাজের সঙ্গে অন্য কার্ডগুলোর অনেক সম্পৃক্ততা রয়েছে, যার কারণে আমরা সতর্কতার সাথে কাজটি করলে কাজটি খুবই সহজ হবে। তো এরপরে আরেকটা বিষয় আমি জানাতে চাচ্ছি, তা হলো এই যে আমাদের 29টা কার্ড আমরা এখানে দেখছি, এই 29টা কার্ডের মধ্যে আমি মনে করলাম আমার সকল তথ্য মোটামুটি দেওয়া হয়েছে। এখন বিদ্যালয়ের কক্ষের একটা অবস্থার পরিবর্তন হওয়ার কথা, তো এটা আমি আবার এডিট করে দিব। এই কার্ডটাতে আমি ক্লিক করার পর এই যে কক্ষের তথ্য, এই কক্ষের তথ্য, সব কক্ষের তথ্য আসছে। তো আমি একটা পরিবর্তন করে আবার ড্রাফট দিতে পারি, অর্থাৎ সিস্টেমে আমার এই বিষয়টি সেভ থাকবে। এরকম আমি যে কোনো কার্ডের ক্ষেত্রে যদি মনে করি যে সেই তথ্যটি আমার একটু হালনাগাদ করা দরকার, তো সেই ট্যাবটির উপরে ক্লিক করে ট্যাব দিলেই হবে। এরপরে সকল কাজ সম্পন্ন হওয়ার পর, অর্থাৎ 100% হওয়ার পরে সাবমিট দিতে হবে। তো এরপরে শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণী ভিত্তিক তথ্য, অবশ্যই এটি একটু ব্যাখ্যার দাবি রাখে। যেমন প্রাক প্রাথমিক শ্রেণী, প্রথম শ্রেণী, এই দুটির ক্ষেত্রে এক রকমের তথ্য কিছুটা সতর্কতার সাথে দিতে হবে। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 4টা শ্রেণী সেমভাবেই আর কি পূরণ করলে হবে। তো আমি প্রাক প্রাথমিকটা দেখি। জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা এর সাথে 2022 সালের শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা অবশ্যই সমান হতে হবে। যদি এখানে দেই স্যাম্পল 25 জন বালক, 50 জন বালিকা, তথ্যটি দিলাম মোট 75 জন। এরপরে শাখা ভিত্তিক, এটা সেকশন সংখ্যা, এটা অবশ্যই স্টুডেন্ট সংখ্যা না,
এই স্কুলে স্টুডেন্ট কম আছে, যার কারণে এটা আপনার যৌথ শাখা আছে, আলাদা শাখা নাই। এরপরে জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা 2022 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা আগেই বলা হয়েছে। তো সেক্ষেত্রে এই যে এজ আছে, এখানে লক্ষণীয় একটা বিষয়, এই যে নির্ধারিত বয়সের আন্ডার বা ওভারএজড এর বাইরে কোনো শিক্ষার্থী থাকলে এই ঘরে লিখুন। অর্থাৎ এখানে 4 বছর প্লাস, 5 বছর প্লাস, 6 বছর প্লাস, 7 বছর প্লাস, এই 4টা ক্যাটাগরির বাইরে যদি থাকে, এই যে নির্ধারিত বয়সের বাইরে, তাহলে এখানে তার তথ্য দিতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, বালকের ক্ষেত্রে মনে করলাম আমি দিলাম এখানে 20, 5 প্লাস দিলাম একজন, এটা দিলাম একজন, এটাও দিলাম একজন, তাহলে মোট কতজন হলো? 20, 21, 22, 23 জন। কিন্তু আমার বালক ছিল মোট 25 জন। তো এই 25 পর্যন্ত সংখ্যা আমাকে কিন্তু মিলাতে হবে। তো আমার এই বয়সের ভিতরে ছিল 23 জন এবং এই নির্ধারিত বয়সের বাইরে 2 জন ছিল, এই 25 জন। তাহলে দেখেন আগে এটা লাল ছিল, এটা যখনই এই 25 এবং এই 25 মিল হয়ে গেল তখনই কিন্তু এটা গ্রিন সিগন্যাল এসে গেছে। এরপরে বালিকাটা কিন্তু এখনও লাল রয়েছে, 50 করতে হবে। তো বালিকা মনে করলাম এটা হচ্ছে 45 জন ছিল, আর এখানে ছিল 2 জন, এখানে ছিল 1 জন, তাহলে 47, 48, এটা ছিল 2 জন। এই যে অটোমেটিক্যালি এখানে যাওয়া লাগেনি, 50 জন আমার পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ম্যাচিং হয়ে গেছে, যার কারণে এটা গ্রিন এসেছে। তো আমি এটা দিলাম বয়স ভিত্তিক, এটাও মিলতে হবে। 2022 সালে একই শ্রেণীতে অধ্যয়নরত, অর্থাৎ রিপিটিং এর তথ্য 2021 সালের শিক্ষার্থীদের মধ্যে কতজন একই শ্রেণীতে অধ্যয়ন বা রিপিট করছে, অর্থাৎ 2021 সালে প্রি প্রাইমারিতে পড়তো, এবছরও প্রি প্রাইমারিতে পড়ছে, এটা কতজন? তো সেটা মনে করলাম একজন বালক, একজন বালিকা, মোট 2 জন। এরপরে ভর্তিকৃত উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা, এটা ডিফল্ট 0 দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি ফিল আপ না করেন তাহলে 0 দিয়ে থাকলে হবে, অর্থাৎ এই উপজাতি সকল এরিয়ায় তো থাকে না, বিশেষ কিছু এরিয়ায় থাকে, যদি থাকে সেটা সংখ্যা এভাবে বালক বালিকা মিল করে দিতে হবে। এরপরে বিশেষ চাহিদা সম্পন্ন, তো এই বিশেষ চাহিদা সম্পন্ন কোন ক্যাটাগরির কি ধরনের সমস্যা থাকলে ওই ক্যাটাগরিতে পড়বে সেই নিয়মগুলো এখানে দেওয়া আছে, নির্ণয় করতে হবে কিভাবে, ধরনটি নির্ণয় করতে হবে। তো যদি থাকে বালক বালিকা, এটা পূর্বের মতোই পূরণ করে দিতে হবে। এরপরে শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা হার আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে যা লেখা থাকবে এপ্রিল 2021, অক্টোবর 2021, এই 2 মাসের গড়টা নিতান্তই আপনাদের অবশ্যই বলতে হবে না। এরপরে পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা, পাঠদানের মাধ্যম বাংলা মিডিয়াম সর্বমোট, মাধ্যম কিন্তু এখানে আর ইংরেজি মিডিয়াম নাই, কারণ হচ্ছে আমরা ওই প্রথমে মৌলিক তথ্যের ক্ষেত্রে বাংলা মিডিয়াম চেকবক্সে টিক চিহ্ন দিয়ে ড্রাফট করেছিলাম, অর্থাৎ আমাদের এই স্কুলটি ইংলিশ মিডিয়াম নয়, যার কারণে শুধু বাংলাটাই শো করছে। তো এখানে ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা এখানে দিলাম হচ্ছে 25 বালক, 50 বালিকা, মিলে গেল। এরপরে ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, ওই বালক বালিকা মিলে ওইটা হবে। এখানে ইসলাম ধর্মের কতজন আছে, মনে করলাম ইসলাম ধর্মের আছে 62 জন, আর হিন্দু ধর্মের আছে 13 জন। তো এটা কিন্তু আমাদের মিলে গেছে, 62 আর 13 মোট মিলে হচ্ছে আমাদের 75 জন স্টুডেন্ট, এখানে অন্য ধর্মের আর নাই। তো আমাদের এই হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা পূরণ হয়ে গেল। এরপর পরবর্তী সেকশনে গেলাম,
পর্যায়ক্রমিক ধারাতেই প্রাক প্রাথমিকের পরে প্রথম শ্রেণীর তথ্য আসবে। তো সেক্ষেত্রে একই রকম তথ্য ফিল আপ করতে হবে। মোট শিক্ষার্থীর সংখ্যা মনে করলাম প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 80 জন। 80 জনই বালক হবে না, আমি 50 জন বালক আর 30 জন বালিকা দিলাম। এরপরে শাখা ভিত্তিক, শাখা একটাই আছে, 80 জন হলে আমি মনে করলাম 2টো শাখা আছে। জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা একইভাবে প্রাক প্রাথমিক শ্রেণীতে যেভাবে আমরা পূরণ করেছি, তো আমরা দিয়েছি 50 আর 30, তো এখানে 50 মেলাতে হবে। মনে করলাম 5+এই আছে 45 জন, এইটাই আছে হচ্ছে 4 জন, আর নির্ধারিত বয়সের বাইরে আছে 1 জন, মোট 50 জন। এই পাশে মেলাতে হবে 30 জন বালিকা, তো এইটাই ছিল হচ্ছে 27 জন, এইটাই ছিল হচ্ছে 3 জন, মোট 30 জন মিলালাম। একই শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং, অর্থাৎ 21 সালে প্রথম শ্রেণীতে ছিল এমন সংখ্যা, মনে করলাম বালক 1 জন ছিল, বালিকা ছিল না। ব্যাস দিলাম। এটা কিন্তু রেড সিগন্যাল যায় নাই, একটু ছোট করে নিলাম, এই দুটোর সাথে আমাদের লিঙ্কটা আছে। প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ওই 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি রেজিস্টার দেখতে হবে। তো এখানে প্রাক প্রাথমিক বা শিশু শ্রেণী না পড়েই সরাসরি এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে এমন মনে করলাম আমি 2 জন আছে। অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে এমন মনে করেছি 10 জন আছে বালক, আর বালিকার ক্ষেত্রেও এরকম একটা সম্ভাব্য দেই, এটা 1 জন ছিল, এটা ছিল হচ্ছে 5 জন। এবার এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত কতজন দিতে হবে, কতজন ছিল, এটা হচ্ছে 10 আর 2 12, আমি দিলাম হচ্ছে বাকি 38 জন। রেড সিগন্যাল কিন্তু যায় নাই। এরপরে 1 আর 5 বালিকার ক্ষেত্রে 1 আর 5 হয়, আর এখানে দিব হচ্ছে 19 জন, তাহলে মোট 25 জন। এখন দেখুন এখানে কি বলে, সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত, অন্য বিদ্যালয় হতে প্রাক প্রাথমিক সমাপ্তকৃত, এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্তকৃত, এবং ওই যে উপরে যে রিপিটার লিখলাম, এই যে এই তথ্যটা, রিপিটিং বালক শিক্ষার্থীর সংখ্যার সমষ্টি মোট বালক শিক্ষার্থীর সমান হতে হবে। এখানে 28 ফেব্রুয়ারি এই যে ভর্তি রেজিস্টার দেখে আমি এই পর্যন্ত ফিল আউট করলাম। তো এখানে 2 আর 10 12 আর 38 50 আমি পূরণ করলাম, কিন্তু না, এখানে সর্বোচ্চ 37 জন হতে পারবে, কারণ এই 37, 10, 2 এবং এই 1 জন ওই শ্রেণীতে থেকে গেছে, এই মোট মিলে 50 জন বালক হবে। আবার বালিকা কোনো রিপিটার ছিল না, আমাদের মোট বালিকা ছিল 30 জন, এই যে এই 30 জন, তো আমাদের রিপিটার 1 জনও ছিল না। এরপর অন্য শিশু শ্রেণী পড়েনি, সরাসরি 1 জন ভর্তি হয়েছে, অন্য স্কুলে শিশু শ্রেণীতে পড়েছে, এরকম 5 জন হয়েছে, আর এখানে বাদ বাকি 24 জনের তথ্য দিতে হবে যে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করেছিল, তারা প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে। তাহলে দেখেন এখন গ্রিন সিগন্যাল পাওয়া গেল, অর্থাৎ প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণী এই দুটি শ্রেণীর ক্ষেত্রে একটু সতর্কতার সাথে খুব হিসাব করে পূরণ করতে হবে, তাহলে
আশা করি আর কোনো সমস্যা থাকবে না। বাদবাকি যে তথ্যগুলো আছে নিশ্চয়ই আপনারা একইভাবে একই নিয়মে পূরণ করতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তো সেটা তো আমি বলেইছি, কমেন্টসে সেটি জানাবেন, সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু এখানে পূর্ববর্তী বা পরবর্তী এটা কোনোটাই আসছে না, কারণ হচ্ছে আমাদের সবগুলো তথ্য কিন্তু এখানে ম্যান্ডেটরি তথ্যগুলো ফিল আউট হয়নি। যেমন এখানে আমি 50 লিখলাম, এখানে আমি 30 লিখলাম, বাংলা ভাষণে লেখাপড়া করে। এরপরে মোট 80 জন লিখলাম, 70 জন আর হচ্ছে 10 জন লিখলাম। এই যখন এই ম্যান্ডেটরি ফিল্ডগুলো আমার সব ফিল আউট হয়ে গেলে তখনই নিচের যে বাটনগুলো অবশ্যই সেগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এরপরে আমি পরবর্তী সেকশনে যেতে পারবো। এরপর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ওইরকম কোনো জটিল হিসাব নাই, সহজেই ফিল আপ করা যাবে। তো আমি এই পর্যন্ত ড্রাফট করে রাখলাম। তো আমাদের এই পোর্শনটা আমরা কাজ করেছি। আবার এই শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা এখানেও কাজ করেছি। সবগুলো অবশ্যই রেজিস্টার বা ডকুমেন্টস দেখে আপনারা ফিল আপ করবেন, নইলে নিজেকেই বিড়ম্বনায় পড়তে হবে। এরপরে শিক্ষক বা শিক্ষিকার তথ্য, এখানে 3টা ট্যাব আছে বা 3টা কার্ড আছে। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য খুবই সহজ। এখানে অনুমোদিত পদ কতজন, প্রধান শিক্ষকের পদ 1টা, সহকারী শিক্ষকের পদ আছে 4টি, প্রাক প্রাথমিকের পদ আপাতত নাই। দপ্তরি, যেহেতু এটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল, এটা সদ্য জাতীয়করণকৃত, এখানে মোট 5টি পদ ক্রিয়েট এখন পর্যন্ত আমরা। এরপরে দপ্তরের কাম প্রহরী, এটাও নাই, তো যার কারণে এটা আমি পূরণ করলাম। এরপর সংযুক্ত ইন আউট কোনোটাই নাই। কর্মরত আছে, সবাই কর্মরত আছে। অবসর পিআরএল কেউ নাই, মৃত্যু ইস্তফাও কেউ নাই। এটা হচ্ছে দেওয়ার পরে আমি পরবর্তী সেকশনে যেতে পারবো। পরবর্তী সেকশন বলতে পরবর্তী কার্ডটি আসবে, শিক্ষক কর্মচারীদের শূন্য পদের মেয়াদের তথ্য। তো যেহেতু শূন্য পদ নাই, এখানে আর কোনো তথ্য খুঁজে পাওয়া যাবে না। এরপরে আমরা পরবর্তীতে যাই, অর্থাৎ লাস্ট ট্যাবে এখানে শিক্ষকদের বিস্তারিত তথ্য। এখানে দেখতে পাচ্ছেন এই যে 5 জন শিক্ষক আছে কর্মরত, 5 জন শিক্ষকের মধ্যে এই যে তথ্যগুলো ড্রপডাউন থেকে এগুলো নির্বাচন করে দিতে হবে, নির্বাচন করে তারপর সামনের দিকে আগাতে হবে। তো যাই হোক, যে তথ্যগুলো আগে ছিল সেই তথ্যগুলো লিঙ্কড করে এখানে অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই তথ্যগুলো চলে আসছে। জাস্ট যেগুলো ড্রপডাউন থেকে আপনি বাছাই করে দিবেন, যেগুলো পরিবর্তন দরকার আছে আপনার মনে হচ্ছে, তো সেগুলোর ক্ষেত্রে সেই এডিটটা করার পরে সিলেকশনগুলো দেওয়ার পরে এরপরে দেখেন পূর্ববর্তী সেকশন আছে, ড্রাফট করুন আছে, শেষ করুন আছে। আমি এখানে ড্রাফট করতে পারি অথবা শেষ করুন যদি দেই তাহলেও প্রথম পেজে চলে যাবে। তো সর্বশেষ সবগুলো কার্ড সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে যদি আপনার 100% হয়, এখানে 100% দেখায়, তাহলে আপনি এই নিচে সাবমিট করুন এই একটা অপশন দেখছেন, এই সাবমিট করুনে ক্লিক করবেন। ক্লিক করলে অবশ্যই এটা সাবমিট হয়ে যাবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ডিয়ার অনারেবল ভিউয়ার, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন।